আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে আজ আমাদের সঙ্গে আছেন জানি পপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। কলিমুল্লাহ ভাই, আমি যে প্রসঙ্গটা দিয়ে আজকে শুরু করতে চাই, আজকে আমার কাছে না একটু যেন কৌতুককর বিষয় মনে হচ্ছে। সেটা হলো, আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং এর পর ওখানে ঐক্যমত্য কমিশনের যিনি চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একটা তাগিদ দিলেন যে ডিসেম্বরকে মাথায় রেখে যেন সংস্কার কার্যক্রমগুলো দ্রুত শেষ করা হয়। এটা আমরা প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে একটা বিজ্ঞপ্তি আকারে পেলাম রাত 8টায়। আবার রাত্র 1 ঘন্টা পরে 9টার সময় একটা বিজ্ঞপ্তি সংশোধনী দেওয়া হলো। সেখানে বলা হলো যে ডিসেম্বর নয়, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরে 2026-এর জুন পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচন হবে, সেভাবে অগ্রসর হতে হবে। তো প্রথমত কথা হলো যে উনি ওইখানে কি বলেছিলেন, ওইখানে কি 2026-এর জুন পর্যন্ত বলার পরও কেবলমাত্র ডিসেম্বর পর্যন্ত এই ধরনের একটা প্রেস রিলিজ কিভাবে তৈরি হলো, কিভাবে এটা পত্রিকায় আসলো এবং মিডিয়াকে পাঠানো হলো? অথবা দ্বিতীয়বার আবার সেটাকে সংশোধন করা হলো কেন? আমরা জানি প্রেস উইং খুবই পাওয়ারফুল একটা প্রতিষ্ঠান, অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা এখানে কাজ করেন। তো তারা কি প্রথমবার ভুল করলেন নাকি দ্বিতীয়বার ভুল করলেন? দ্বিতীয়বার যেহেতু সংশোধনী দিলেন, তাহলে প্রথমবার যখন ভুল করলেন সেটা কি প্রমাণ করে তাদের যোগ্যতার একটু ঝামেলা আছে? অথবা ওইটাই কি বলেছিলেন, নাকি পরে ওনাকে আবার বোঝানো হলো যে না, এটা তো আমরা আমাদের স্ট্যান্ড তো জুন পর্যন্ত। তো জুনে কি লাভ, জুনে যেতে হবে কেন, ডিসেম্বরের সমস্যাটা কি? এই বিষয়টা নিয়ে আপনার কি বিশ্লেষণ এই ব্যাপারে, এটা যদি একটু ক্লিয়ার করতে পারতেন। ধন্যবাদ। দেখুন, এখানে অনেকগুলো ইফেন্ট বাট আছে। আপনার এখানে উপস্থিত ছিলেন সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পদমর্যাদায় যিনি অধিষ্ঠিত প্রফেসর ডক্টর ইউনূস, আমাদের একমাত্র নোবেল লরেট। দুটি সংস্কার কমিশনের চেয়ার আমার সতীর্থ বন্ধু প্রফেসর ডক্টর আলী রিয়াজ, এবং আমাদের আরেক অগ্রজপ্রতিম সহযোদ্ধা প্রফেসর ডক্টর বদিউল আলম মজুমদার। এই তিনজন বাদে মুনির হায়দার, আপনার আমার পরিচিত, মার্কিন মুলুকে দীর্ঘদিন ব্যাপৃত ছিলেন, 21শে টেলিভিশনে কাজ করতেন। আবার আমাদের সাবেক ইউনাইটেড ঢাকার মেয়র প্রয়াত খোকা মহোদয়ের সঙ্গে সার্বিক দায়িত্ব পালন করেছেন বলে শোনা যায়। এই ব্যক্তি সম্প্রতি আপনার সচিবের মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে মোতায়েন হয়েছেন, চিফ অ্যাডভাইজার্স অফিসে, এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন। এখন একটা হতে পারে শফিক মহোদয়, তিনিও সাংবাদিক, মনির হায়দারও সাংবাদিক। এক ঘরে তো দুই পীর থাকতে পারেন, এক ঘর মে দো পীর নেই রহেগা। যে কারণে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার ভাগ্নে হযরত শাহ পরানকে আলাদা করে দিয়েছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন এই আম্বরখানা থেকে সুদূর সেই মোরারি চাঁদ কলেজের প্রান্তে অবস্থিত খাদিম নগরী। এখন হতে পারে মনির হায়দার একরকম ভাবে বিষয়টাকে চিন্তা করেছেন, ভার্বাটিম মানে কথায় যা পেয়েছেন তিনি তাই হয়তো রাপোর্টিয়ার হিসেবে লিপিবদ্ধ করেছেন। পরবর্তীতে শফিক মহোদয়ের দৃষ্টিগোচর হওয়ায় তিনি চিন্তা করলেন, বন্দুক থেকে গুলিটা যেহেতু বেরিয়ে গেছে, এটা লক্ষ্য ভেদ করবার আগেই আটকে ফেলা ভালো। সেই জন্যই ব্যাখ্যাটি হয়তো দেয়া হয়েছে। লক্ষ্য ভেদ করার আগে কি আটকে ফেলা গেল? এক ধরনের ব্যাখ্যা, এক ধরনের থুকু কোট আনকোট বলার সুযোগ তো তারা নিলেন। সর্বশেষ যে বয়ানটি সেটাই মানুষ প্রামাণিক হিসাবে গ্রহণ করবে। প্রথমে যেটি ভুলবশত বলা হয়েছে, কারণ এই স্টাইলটা এই সরকারের অন্যতম বৈশিষ্ট্য। আপনি খেয়াল করে দেখেন, এটা তো গেল একটা প্রেস বিজ্ঞপ্তির বিষয়। এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিকে জানান দিয়েছিলেন
যে সংবিধান এই সংস্কার কমিটির চেয়ার হিসেবে তিনি যার নাম ঘোষণা করেছিলেন, স্বাধীন মালিক, পরবর্তীতে কি প্রক্রিয়ায় কেন কোত্থেকে মার্কিন আমার বন্ধু ইলিনয় প্রফেসর আলী রিয়াজ এসে এখানে মোতায়েন হলেন, এটা নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা আছে। যেহেতু আমার বন্ধু, সেই জন্য আমি এই বিষয়ে এ পর্যন্ত কোনো সমালোচনা করিনি। কিন্তু যারা সমালোচক তাদের যদি কোট করি, তারা বলবার চেষ্টা করছেন যে তিনি মার্কিন নাগরিক, প্রথমত। দ্বিতীয়ত যেটি বলবার চেষ্টা করছেন সেটি হচ্ছে তিনি গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি যে শৃঙ্খলায় পড়াশোনা করেছেন সতীর্থ হিসেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার সম্মান শ্রেণীর পড়াশোনার বিষয়, তারপরে তার মাস্টার্স শ্রেণীর পড়াশোনার বিষয় সবই কিন্তু গণযোগাযোগ সাংবাদিকতা। তিনি সংবিধান বিশেষজ্ঞ নন, এইরকম একটি ইনফ্লুয়েন্স কিন্তু অনেকে ড্র করে বসেছেন। আজকেও আপনার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যাকে বলা হয়ে থাকে ফাদার ফিগার, আপনার অ্যাডভোকেট খন্দকার কায়সার, তিনি আইডিএইচআরবি 8 বছর ধরে এই প্রকল্পটি সৃজন করে পরে সেটিকেই রূপান্তর করা হয়েছে আপনার রাজকীয় দিনেমার সরকার অর্থানুকূল্যে যেটি পরিচালিত হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তিনি বলবার চেষ্টা করছিলেন যে আইদার ল অথবা পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন কাউকে এই দায়িত্ব দেয়া যেতে পারত। ওয়াই হিম? এই যে বিভিন্ন শ্রেণীর, তিনি একজন কানাডার নাগরিক, সেখানেই প্র্যাকটিস করেন ল, মানে একেবারেই আপনার ম্যান অফ দ্য স্ট্রিট বলার সুযোগ নেই, যাকে আমরা রাম শ্যাম যদু মধু বলি বাংলায়, ইংরেজিতে টিক টম হ্যারি। নো, উনি নাম ভূমিকা পালন করেছেন বিলিয়ার মতো থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে, পরবর্তীতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ক্ষেত্রে। ফলে একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয় কিন্তু এই যুক্তিগুলো। না, আপনি যেটা বললেন যে উনি যুক্তরাষ্ট্রের নাগরিক, যুক্তরাষ্ট্রের নাগরিক তো আরো অনেকে আছেন, এবং এটা কি আসলে কি মানুষ আছেন বলে আপনার চন্দন নন্দী আমাদের জানিয়েছেন, ভারতের দিল্লি বেসড যিনি সাংবাদিক, নিয়মিত লিখছেন, আজকেও লিখেছেন। আমাদের আরেকজন উপদেষ্টা যিনি সম্প্রতি সর্বশেষ ইনক্লুশন, খলিল সাহেব, তাকে নিয়ে বলেছেন যে তিনি মার্কিন নাগরিক এবং জাতীয় জনগুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত একটা বিষয় সেখানে তাকে পদায়িত করা হয়েছে। যিনি ছিলেন হাই রিপ্রেজেন্টেটিভ, রোহিঙ্গা বিষয়ে মানে ব্রেক থ্রু নিয়ে আসবেন এই বিবেচনায় তাকে সেখানে পদায়িত করার পরে সম্প্রতি আমারই কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ, যিনি ফোর্সেস কমান্ডার হিসেবে কোট দে ওয়াতে কাজ করেছেন, এবং তিনি আবার আমার তত্ত্বাবধানে ন্যাশনাল ডিফেন্স কলেজে আপনার আইআরপি যে পেপার পার্শিয়াল ফুলফিলমেন্ট হিসেবে প্রণয়ন করতে হয়, সেই ক্ষেত্রে তার সঙ্গে আমি যুক্ত ছিলাম। তো ফলে তিনি একজন 3 স্টার অবসরপ্রাপ্ত জেনারেল, কোট দে ওয়াতে ফোর্সেস কমান্ডার হিসেবে কাজ করেছেন, এবং চমৎকার ফ্রেঞ্চ বলেন। এই ভদ্রলোককে প্রতিমন্ত্রীর মর্যাদায় সংস্থাপিত করে, যিনি বন্দুক চালাতে পারেন, যিনি আপনার একেবারে আউট অ্যান্ড আউট প্রফেশনাল সোলজার, সেই ভদ্রলোককে তার সাবসার্ভিয়েন্ট করে দেয়া, এটা কতটা বিজ্ঞ জনচিত কাজ হয়েছে এটা নিয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের অনেকেই নানান রকমের মন্তব্য করছেন আমার কাছে। সেই জন্যই আমি মনে করি যে বিষয়গুলো নিয়ে আসলে সিদ্ধান্তটা কে প্রদান করে, এবং আপনার এখন যদি উইথ ডিউ রেসপেক্ট আমাদের লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ যদি দায়িত্ব ছেড়ে দেন, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? না, সিদ্ধান্তটা কে প্রদান করেন এটার চেয়ে ইম্পর্টেন্ট হলো সিদ্ধান্তটা যেটা হলো, সিদ্ধান্তটা ভালো হলো কিনা। আমার প্রশ্ন হলো, মিস্টার খলিলুর রহমান উনি তো মার্কিন পাসপোর্টধারী একজন ব্যক্তি, আমেরিকান পাসপোর্টধারী একজন ব্যক্তি। উনাকে যদি আপনি জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার উপদেষ্টা বানান, যেটা নাকি ইন্ডিয়াতে আছে অজিত দোভাল, ভাবেন একবার, তো সেরকম পদে বসান জাতীয় নিরাপত্তা, যেটা নাকি অন্য দেশের নাগরিক, কিন্তু আবার তাকে যদি আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানাই দেন, তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় তো এটা খুবই সেন্সিটিভ জায়গা। আমার দেশের প্রতিরক্ষার অনেক গোপনীয় বিষয় আছে, সেখানে যদি আমি একজন বিদেশি নাগরিকের অবাধ প্রবেশাধিকার রাখি, তাহলে এই কাজটা কি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে না? এটা কি আমাদের জন্য সম্মানজনক হলো?
দেখুন, সম্ভবত আমরা ইসরায়েলি মডেলটা পার্সু করছি। ইসরায়েল আমার জানা মতে এটা মিনি ওয়ার্ল্ড। প্রতিটি দেশের ভাষার নাগরিকেরা সেখানে আপনার বসবাসরত, অথবা সেই দেশের পাসপোর্ট হোল্ডার। আপনার প্রতিটা নাগরিকের একাধিক পাসপোর্ট আছে। তো সেই বিবেচনায় আমরা হয়তো সেরকম অ্যাসপায়ার করছি, সেরকমটি হতে চাচ্ছি, ইসরায়েলের মতো ইনভিনসিবল একটা রাষ্ট্রে নিজেদের রূপান্তরিত করার চিন্তা করছি। Who knows? না, ঠিক আপনার আছে। নিশ্চয়ই মনে আছে দীপমণির কথা। তিনি জি। আমাদের তিনটি পোর্টফোলিও, প্রথমটা তো পররাষ্ট্রমন্ত্রী পূর্ণ মেয়াদে, তিনি যখন জি। পররাষ্ট্রমন্ত্রী সবাইকে অবাক করে তিনি ইসরায়েলে যেতে চেয়েছিলেন। ভাগ্যিস ইসরায়েল অ্যালাউ করেনি, তা না হলে কিন্তু তিনি ঢুকে পড়তেন। ইসরায়েল যে শর্ত দিয়েছিল যে ভাই আপনি যে ঢুকতে চাচ্ছেন, অ্যাজ ফার অ্যাজ উই আর কনসার্ন উই রিকগনাইজ বাংলাদেশ, আমরা কিন্তু আপনাদের 2বার স্বীকৃতি দিয়েছি। ইসরায়েল প্রথম রাষ্ট্র যেটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে 29 এপ্রিল 1971। এবং সেই লক্ষ্যে আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত খন্দকার মোশতাক আহমদ 28 এপ্রিল ইসরায়েলে চিঠি লিখেছিলেন। তার নির্দেশে তৎকালীন আপনার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুলের নির্দেশে মোশতাক স্বাক্ষরিত সেই চিঠির কপি আমার কাছে আছে। তো সুতরাং এটি বানোয়াট বিষয় নয়। এখন এমন হতে পারে সেই কারণে, যেহেতু প্রথম রাষ্ট্র ইসরায়েল আমাদের স্বীকৃতি দিয়েছে, সেই জন্যই ইসরায়েলের সঙ্গে আমাদের এই লাভ হেট রিলেশনটা বহাল আছে। সেই জন্য আমরা ওনাদের মডেল অনুসরণ করার চেষ্টা করছি, এই সরকার তাই এবং করছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলা হয় ইউনেস্কোর নাম দিয়ে ইসরায়েল থেকে পুরস্কারও গ্রহণ করেছেন এই পদে আসীন হওয়ার আগে। আবার তাই নাকি? পত্রিকান্তে জানা গেছে যে তিনি 100 কোটি টাকা ওদের তহবিলে দানও করেছেন। কি বলেন? এসবই কিন্তু রিপোর্টেড, মানে আমি কিন্তু মানে আমার অনুমান নির্ভর কথা বলছি না। এটা জানতাম না তো। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনলেন যে এক নতুন তথ্য আমি পেলাম, আমি অবশ্য জানতাম না এটা। আচ্ছা, আরেকটা কথা আপনাকে যে জিনিসটা বলে আলোচনা হয়তো আমরা এবং শেষ করবো। আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো, আপনার জর্জ সোরস মহোদয়ের কথা তো আপনি নিশ্চয়ই শুনেছেন, জি মার্কিন জি। ধনকুবের, হ্যাঁ, হাঙ্গেরীয় বংশোদ্ভূত একজন নন প্র্যাকটিসিং জু। এবং বলা হয়ে থাকে যে তার অর্থানুকূল্যে এই কালার রেভলিউশন আপনার কার্যকর হয়েছে বাংলাদেশে। বলেন কি? যাই হোক, এগুলো এগুলো নিশ্চয়ই মানুষ বিবেচনা করে দেখবে। আমি আপনাকে আরেকটা কথা বলতে চাচ্ছি, এই যে প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, এই যে নির্বাচনটা আপনার জুনে হবে, আগামী বছরে জুনে হবে না, এই বছরে ডিসেম্বরে হবে, এই যে ধোঁয়াশা এবং পরিষ্কার হতে হতেও আবার কুয়াশা, কারণ পরিষ্কার তো প্রায় হয়ে গিয়েছিল ডিসেম্বরে হবে, কিন্তু ওটার মধ্যে আবার কুয়াশা ঢেকে দেওয়া হলো যেটা জুনেই হবে। এর ফাঁকে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আরেক ধরনের ক্যাম্পেইন দেখছি, সেটা হলো যে এদেরকে 5 বছর রেখে দেওয়া যায় কিনা। এবং সেই ক্যাম্পেইনের সমর্থনে আমরা প্রথম শুনলাম যে ধর্ম উপদেষ্টা যিনি আছেন উনি বলেছিলেন, উনি একটা থিওরি দিয়েছিলেন যে 2029 পর্যন্ত আমাদের থাকতে হবে, থাকার অধিকার আছে, আমাদের ম্যান্ডেট আছে। আবার ওই দিন শুনলাম স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বললেন যে ওনার কাছে নাকি সাধারণ মানুষ বলছেন যে আপনারা 5 বছর থেকে যান। তো আপনিও আমার ধারণা সাধারণ মানুষের সঙ্গে টুকটাক বেসেন টেসেন, তো সাধারণ মানুষকে আপনার কাছে এই ধরনের কোনো দাবি তুলেছে যে এদেরকে 5 বছর রেখে দেওয়ার জন্য আপনারা আর দেখুন, ক্যাম্পেইন এটা চালান? তো আমার বিষয় না, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একমাত্র নোবেল লরেট যিনি সান অফ দ্য সয়েল বাংলাদেশে, প্রফেসর ডক্টর ইউনুস, তার সামনে এই বিপুল সংখ্যক মুসল্লি যারা তার কাছাকাছি যেতে সমর্থ হয়েছিলেন ঈদের জামাতে, তারা কিন্তু এই দাবি তুলেছেন এবং সেটা আমরা সবাই জানি। এখন এই লোকগুলো পাজামা পাঞ্জাবি পরে আমাদের ডিজিএফআই বা এনএসআই এর আন্ডার ডগ কিনা হু নোস, কিন্তু অনেকে যখন দেখেছেন শুনেছেন তারা তো তাদের সাধারণ মুসল্লি হিসেবেই বেনিফিট অফ ডাউট দেবেন, এটাই স্বাভাবিক। না, ওরকম তো আপনার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তো তাকে অনেকে বলতো যে আজীবন শেখ হাসিনা থাকবেন, 2046 পর্যন্ত থাকবেন। এখন ওই সংখ্যাটা যদি আপনি সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে বিবেচনা করতে চান তাহলে সে ঠিক হবে? দেখুন, যারা বলেছিলেন তারা দেশের অবস্থাপন্ন মানুষ, ব্যাংকের মালিক, ধনকুবের, হেলথি রিচ, এই ধরনের লোকজন। এখন তারা তো একেবারেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ জনগণের, যদিও তারা প্যাট্রন, এমপ্লয়ার, অনেকের আপনার রুটি রোজগারের ব্যবস্থা করে দিয়েছিলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোন অবস্থায় তাদের সাধারণ মুসল্লিদের সঙ্গে তুলনা করা যাবে না। না, তা যাবে না, কিন্তু তারাও তো এক ধরনের মানুষ, তারাও তো একটা ভোট দেয়।
আর এখানে সাধারণ মুসল্লি, দেশের জনগণ হলো 18 কোটি, এদেশের ভোটার হলো প্রায় 10 কোটির মতো। আর এখানে সাধারণ মুসল্লি কয়জন এবং তারাই কি জনগণ টোটাল পপুলার মানে জনগণের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে কিনা, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকবে। তো আপনার কি মনে হয় যে এক ধরনের ক্যাম্পেইন চালানো হচ্ছে? এটার উত্তর হতে পারে একেবারে মানব সভ্যতার উষালগ্নে আপনাকে যেতে হবে উত্তর খুঁজতে হলে। আপনার গ্রিক সভ্যতায় আমরা অ্যাথেন্স, স্পার্টার কথা জানি, নগর রাষ্ট্র, সেখানে প্রত্যক্ষ গণতন্ত্রের প্র্যাকটিস ছিল, অর্থাৎ সংখ্যা ছিল লোক কম, এবং তারা সবাই এক জায়গায় বসে সমবেত হয়ে হ্যাঁ বা না এই ধরনের ভোটাভুটিতে যেতেন প্রকাশ্যে। সেখানে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মতো গোপনীয়তার এলিমেন্ট মেনটেন করতে হতো না, কারণ চোখে দেখা যায়, কানে শোনা যায়, এরকম দূরত্বে উপবিষ্ট মানুষজনের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারত। সম্ভবত এরা সবাই খালেজ দিলের মুসল্লি, সেরা ধর্মপ্রাণ মানুষ, সেই জন্য তাদের বিষয়টা হয়তো সামনাসামনি গ্রিক স্টাইলে আপনার ফলো করার একটা চেষ্টা হয়েছে। আপনার প্ল্যাটো, অ্যারিস্টটল, এদের তো আরবি নামও ছিল, আফলাতুন নিশ্চয়ই ভুলে যাননি আপনি। জি, অনেক ধন্যবাদ জনাব প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ ওনার স্বভাব সুলভ ভঙ্গিতে বিভিন্ন জটিল প্রশ্নের জবাব দিলেন, ওনার মূল্যায়নের কথা শোনালেন আপনাদেরকে। এর মধ্যে অনেক ইঙ্গিত আপনারা পাবেন এবং অনেক রসিকতার মধ্যে অনেক সিরিয়াস কথা উনি বলেছেন। আমার ধারণা আপনাদের ভালো লাগবে, আমার নিজেরও ভালো লেগেছে। আগামীতে আবার আমরা ওনার সঙ্গে বসার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।